সকলকে আবার স্বাগতম আমাদের এলআরএনআর ক্লাসেসে। আমি সুব্রত মণ্ডল আর আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6-এর লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজের পার্ট 3। ইতিমধ্যে আমরা পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও কমপ্লিট করেছি। আমরা পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওর মধ্যে বেঙ্গলি মিনিং দেখার পাশাপাশি সেখানকার লেসনের যে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো আমরা করেছি। আমি আশা করছি তোমরা অবশ্যই সেই পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দেখে এসছো। আর যদি তোমরা না দেখে এসো তো তোমরা অবশ্যই আগে পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও দেখে এসো এবং তারপর তোমরা পার্ট 3 দেখো। আমরা পার্ট 1-এতে একটি ম্যাজিক শপের আমরা বর্ণনা দেখেছি, যার কথা এই গল্পে বলা রয়েছে, এবং পার্ট 2 আমরা দেখেছি সেই ম্যাজিক শপের মধ্যে সেই যে দোকানদার বা শপম্যান গিফটকে কোন কোন ধরনের ম্যাজিক আইটেমস দেখেছিল। এবার আজকে আমরা দেখব পার্ট 3 সম্বন্ধে। তো চলো শুরু করি আমাদের পার্ট 3। আই ফেল্ট ভেরি আনইজি, আমি খুবই অস্বস্তি বোধ করছিলাম। অ্যান্ড বিগ্যান টু লুক ফর দ্য ওয়ে আউট, এবং আমি পথ খুঁজছিলাম বাইরে বেরোনোর। তাহলে এখানে আমাদের ন্যারেটর উনি বলছেন আমি প্রচণ্ড অস্বস্তিতে পড়েছিলাম এবং তার মধ্যেই আমি পথ খুঁজছিলাম যে কিভাবে আমি এই দোকান থেকে বেরোবো। টার্নিং টু গিপের দিকে ঘুরে আই স হিম, তাকে আমি দেখলাম স্ট্যান্ডিং অন এ স্টুল, সে একটি স্টুলের উপরে দাঁড়িয়ে রয়েছে। দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড, এবং তখন দেখলাম যে সেই দোকানদার বা শপম্যান একটা বড় ড্রাম তিনি হাতে ধরে রয়েছেন। উই আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক ড্যাডি, গিফট সেড বা ক্রাইড গিফট। কী করলো তখন গিফট চিৎকার করে বলল, বাবা আমরা এখন লুকোচুরি খেলছি। অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম, এবং তাকে বাধা দেওয়ার আগেই, এখানে প্রিভেন্ট কথার অর্থ হচ্ছে বাধা দেওয়া। তো এখানে ন্যারেটর বলছেন যে তাকে বাধা দেওয়ার আগেই দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম। কি দেখলাম আমি না, সেই শপম্যান বা সেই দোকানদার গিফের উপরে সেই বড় ড্রামটি চাপিয়ে দিল, তাকে ঢাকা দিয়ে দিল। টেক দ্যাট অফ, আই ক্রাইড দিস ইনস্ট্যান্ট, এক্ষুনি তুমি ওটা খুলে ফেলো, আমি চিৎকার করে বলে উঠলাম। ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, তুমি তো বালকটিকে ভয় পাইয়ে দেবে, বা তুমি তো আমার সন্তানকে ভয় পাইয়ে দেবে দেখছি আমি। এখানে ফ্রাইটেন কথার অর্থ হচ্ছে ভয় পাইয়ে দেওয়া। দ্য শপম্যান ডিড সো উইদাউট এ ওয়ার্ড, এবং দোকানদার আমার কথার পরিপ্রেক্ষিতে তাই করলেন। অর্থাৎ যখন তাকে বললাম যে তুমি এখনই সেই ড্রাম সরিয়ে নাও, কারণ কি আমার সন্তান ভয় পেয়ে যাবে, এবং আমার কথার সঙ্গে সঙ্গেই সেই দোকানদার কিন্তু সেই ড্রাম সরিয়ে ফেললেন। হি হেল্ড দ্য বিগ ড্রাম টুয়ার্ডস মি, তিনি তখন কী করলেন, সেই বিগ ড্রামটা, সেই বড় ড্রামটা তিনি আমাকে দেখালেন। টু শো ইটস এমটিনেস, অর্থাৎ তার শূন্যতা দেখানোর জন্য, অর্থাৎ সেই ড্রামের মধ্যে যে এখন কিছুই নেই তা দেখানোর জন্য তিনি তা আমায় দেখালেন সেই ড্রামটিকে। দ্য স্টুল ওয়াজ এমটি টু, এমনকি সেই স্টুলটা যার উপর গিফট দাঁড়িয়েছিল সেটিও এখনও ফাঁকা রয়েছে, এখন শূন্য অবস্থায় রয়েছে। মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, আমার সন্তান পুরোপুরি অদৃশ্য হয়ে গিয়েছে। হোয়ার ইজ মাই বয়, আমার ছেলে কোথায়? আই সেড, আমি বলেছিলাম। ইউ সি, হি সেড, তখন তিনি বললেন, তখন দোকানদার বললেন, আরে আপনি দেখলেন তো। ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়র, সেই ড্রামটার যে ফাঁকা অংশটা বা ভেতরের অংশটা তিনি আমাকে দেখিয়ে বললেন। দিস ইজ জেনুইন ম্যাজিক, আরে দেখছেন কি মশাই, এটা খাঁটি ম্যাজিক একটা। আই জাম্পড অ্যাট হিম, তখন প্রচণ্ড রেগে গিয়ে কী করলাম আমি ঝাঁপিয়ে পড়লাম তাকে লক্ষ্য করে। অ্যান্ড ফেল ইনটু আটার ডার্কনেস, এবং আমি গিয়ে পড়লাম প্রচণ্ড একটি অন্ধকারের মধ্যে। থার্ড, দাঁড়াম করে একটা শব্দ হলো। এখানে থার্ড কথার অর্থ হচ্ছে একটা জোর শব্দ হওয়া, বা বলতে পারি আমরা ধরম। সরি স্যার, আই ডিডন্ট সি ইউ কামিং, সামওয়ান সেড, তখন কেউ একজন বললেন যে দুঃখিত মহাশয়, আপনাকে আমি দেখিনি যে আপনি আসছেন বলে। আই শ, তখন আমি দেখলাম যে আই ওয়াজ ইন রিজেন্ট স্ট্রিট, আমি এখন রয়েছি রিজেন্ট স্ট্রিটে। অর্থাৎ তিনি বলছেন যে আমি এখন দেখছি একটি রাস্তায় এখন রয়েছি যার নাম হচ্ছে রিজেন্ট স্ট্রিট। অ্যান্ড আই হ্যাড কোলাইডেড উইথ এ ম্যান, এবং আমি মুখোমুখি ধাক্কা দিয়েছি একটি লোকের সঙ্গে। অ্যান্ড এ ইয়ার্ড অ্যাওয়ে, এবং 1 গজ দূরত্বেই ওয়াজ গিফট রয়েছে। হি ওয়াজ ক্যারিং 4 পার্সেলস ইন হিজ হ্যান্ড, এবং আমি দেখলাম যে তার হাতে এখন 4টে পার্সেল রয়েছে। হি স্মাইলড অ্যাট মি, এবং সে আমার দিকে তাকিয়ে সে হেসেছিল।
হি ডিড নট লুক স্কেয়ার্ড, এবং তাকে কিন্তু দেখেও কোথাও মনে হলো না যে সে ভয় খেয়ে গেছে। এখানে স্কেয়ার্ড কথার অর্থ হচ্ছে ভয় পেয়ে যাওয়া, বা বলতে পারবো আমরা বি ফিয়ার্ড বা ফ্রাইটেন্ড। ফর এ সেকেন্ড আই ওয়াজ অ্যাট এ লস, এক মুহূর্তের জন্য আমি পুরোপুরি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আই স্টেয়ার্ড রাউন্ড টু সি, আমি চারদিক তাকিয়ে দেখলাম, দেখার জন্য দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ, অর্থাৎ সেই জাদুই দোকানটার দরজা দেখার জন্য বা খোঁজার জন্য চারদিক তাকিয়ে আমি দেখলাম। এখানে ন্যারেটর বলছেন যে আমি কী করলাম, আমি একবার চারদিক ঘুরে দেখলাম সেই দোকানের দরজাটাকে খোঁজার জন্য। ইট ওয়াজ নট দেয়ার, কিন্তু কোথাও সেই দোকান ছিল না কো। দেয়ার ওয়াজ নো ডোর নো শপ নাথিং, সেখানে কোথাও কোনো দরজা ছিল না কো, কোনো দোকান ছিল না, কিছুই ছিল না কো। আই ডিড দ্য অনলি থিং পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট, সেই মানসিক অবস্থায় আমি শুধুমাত্র একটাই জিনিস করতে পারলাম, তা হচ্ছে যে আই কল্ড এ ক্যাব, আমি একটি ট্যাক্সি ডাকলাম। এখানে ক্যাব কথার অর্থ হচ্ছে ভাড়া গাড়ি, অর্থাৎ ট্যাক্সি বলতে পারি আমরা। আই গট ইন উইথ গিফ, এবং আমি গিফটকে সঙ্গে নিয়ে সেই ক্যাব বা সেই গাড়ি আমি চাপলাম। ড্যাড, বাবা, সেড গিফট অ্যাট লাস্ট, অবশ্যই সেই গিফট বলল। দ্যাট ওয়াজ এ প্রপার ম্যাজিক শপ, ওটা কিন্তু একটা খাঁটি ম্যাজিকের দোকান ছিল। গিফট লুকড কমপ্লিটলি আনড্যামেজ, এবং গিফটকে দেখে মনে হলো কি সে কিন্তু পুরোপুরি সে আনড্যামেজ, অর্থাৎ অক্ষত অবস্থায় সে রয়েছে। এখানে আনড্যামেজ কথার অর্থ হচ্ছে ড্যামেজ না হয়ে যাওয়া বা অক্ষত অবস্থায় থাকা, অর্থাৎ সুরক্ষিত থাকা। হি ওয়াজ নাইদার স্কেয়ার্ড নট ডিস্টার্বড, সে না ভয় পেয়েছে না সে বিরক্ত হয়েছে। এখানে স্কেয়ার্ড কথার অর্থ হচ্ছে ভয় পাওয়া, এবং আমরা বলতে পারি ডিস্টার্ব কথার অর্থ হচ্ছে বিরক্ত হওয়া। দেয়ার ইন হিজ আর্মস ওয়ার 4 পার্সেলস, এবং তার সেই হাতেতে ছিল 4টে সেই পার্সেল কন্টেইনিং আইটেমস ফ্রম দ্য ম্যাজিক শপ, এবং কি যে পার্সেলেতে কী ছিল না আইটেমস ছিল, কিছু মালপত্র ছিল, কিছু জিনিস ছিল যেগুলো সেই ম্যাজিক শপ থেকে নিয়ে আসা হয়েছিল। সিন্স দেন, আর ঠিক তারপর থেকেই আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট, যখন আমি ওই রিজেন্ট স্ট্রিট দিয়ে বারবার যাওয়া আসা করেছি, সেভারাল টাইমস, অনেকবার, লুকিং ফর দ্য শপ, অর্থাৎ সেই শপটাকে সেই দোকানটাকে খোঁজ করার জন্য, অর্থাৎ সেই দোকান কোথায় রয়েছে তা খোঁজ করার জন্য আমি রিজেন্ট স্ট্রিট দিয়ে আমি অনেকবার আসা যাওয়া করেছি। কেন করেছি না, আফটার অল, যাই হোক, আই হ্যাড নট পেড ফর দ্য আইটেমস, কারণ কি আমি কিন্তু সেই জিনিসগুলোর, অর্থাৎ সেই দ্রব্যগুলোর যেগুলো সেই যে 4টে পার্সেল যেটা গিফট নিয়ে এসেছিলো তার তো দাম দিইনি গো। তাই তিনি বলছেন কি যে যাই হোক আমি তো দাম দিইনি, সেই দাম দেওয়ার জন্য আমি প্রায়শই যা আশা করতাম সেই রিজেন্ট স্ট্রিট দিয়ে সেই দোকানটার খোঁজ করার জন্য। তাহলে এই ছিল আমাদের পার্ট 3। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো, এবং এরপর আমরা এই পার্ট থেকে যে সমস্ত অ্যাক্টিভিটি আছে তা দেখে নেব। তো চলো দেখো, প্রথম রয়েছে অ্যাক্টিভিটি 6। দেখো কি বলছে যে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্য থেকে তথ্য নিয়ে আমাদেরকে পূর্ণ করতে হবে এই চার্টটিকে, যেখানে বাঁ দিকে কজ বা কারণ দেওয়া রয়েছে এবং ডান দিকে এফেক্ট বা ফলাফল দেওয়া রয়েছে। প্রথম কজে দেওয়া রয়েছে দ্য ন্যারেটর থট দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড, অর্থাৎ ন্যারেটর বা বর্ণনক উনি ভেবেছিলেন যে হয়তো তার সন্তান ভয় পেয়ে যাবে। তাহলে এর যে ফলাফল তা হবে হি ক্রাইড লুকিং অ্যাট দ্য শপম্যান টু টেক অফ দ্য ড্রাম, বা বলতে পারি টু টেক দ্য ড্রাম অফ, অর্থাৎ সেই ড্রামটাকে খুলে নেওয়ার জন্য তিনি চিৎকার করে উঠেছিলেন। এবার দেখবো আমরা বিয়ে বলা রয়েছে যে গিভস ফাদার জাম্পড অ্যাট দ্য শপম্যান, গিভের বাবা তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন সেই শপম্যানকে লক্ষ্য করে, দোকানদারকে লক্ষ্য করে। এর যে ফলাফল তা হচ্ছে হি ফেল ইনটু আটার ডার্কনেস, তিনি গিয়ে পড়লেন এক প্রচণ্ড অন্ধকারের মধ্যে। এবার দেখো সিএতে কিন্তু এফেক্ট দেওয়া রয়েছে কিন্তু কোনো কারণ দেওয়া নেই, কজ দেওয়া নেই। তো এখানে ফলাফলে বলা রয়েছে দ্য ন্যারেটর কল্ড ফর এ ক্যাব, এখানে ন্যারেটর বা বর্ণনক তিনি একটা ক্যাব ডেকেছিলেন। তাহলে তার কারণ কি হবে না, কারণ হবে হিজ মেন্টাল স্টেট ওয়াজ নট নর্মাল, বা বলতে পারি আমরা যে হিজ মেন্টাল স্টেট ওয়াজ ডিস্টার্বড, অর্থাৎ তার যে মানসিক অবস্থা সেটা কিন্তু ঠিকঠাক ছিল না কো, বা বলতে পারি যে তার মেন্টাল স্টেটটা একটু ডিস্টার্ব ছিল। এবার চলে আসি আমরা ডিএতে। ডি এখানে আবার ফলাফল দেওয়া রয়েছে, এখানে বলা রয়েছে যে গিভস ফাদার ওয়েন্ট আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট লুকিং ফর দ্য ম্যাজিক শপ, অর্থাৎ গিফের বাবা সেই রিজেন্ট স্ট্রিট দিয়ে উনি যাওয়া আসা করেছিলেন সেই দোকানটার খোঁজ করার
জন্য, কারণ হি হ্যাড নট পেড ফর দ্য আইটেমস, অর্থাৎ যে দ্রব্যগুলো তিনি নিয়েছিলেন, তার সন্তান নিয়ে এসেছিল সেই ম্যাজিক শপ থেকে, তার কিন্তু তিনি মূল্য দিয়ে আসেননি কো। আর ঠিক সেই জন্যই যখন তিনি সেই রিজেন্ট স্ট্রিট দিয়ে বারবার যাওয়া আসা করতেন, তখন তিনি খোঁজ করতেন সেই ম্যাজিক শপটির। তো এই ছিল অ্যাক্টিভিটি 6। এবার আমরা দেখব অ্যাক্টিভিটি 7কে নিয়ে। দেখো কি বলা রয়েছে যে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ পূর্ণাঙ্গ বাক্যতে আমাকে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্রথম বলা রয়েছে যে হোয়াট ডিড দ্য শপম্যান ডু উইথ দ্য ড্রাম, অর্থাৎ সেই দোকানদার সেই ড্রাম নিয়ে উনি কী করলেন। হি মেড গিভ স্ট্যান্ড অন এ স্টুল অ্যান্ড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম, তিনি কী করলেন, তিনি গিফকে একটি স্টুলের উপরে দাঁড় করিয়েছিলেন এবং তার উপর একটা বড় ড্রাম ঢাকা দিয়েছিলেন। অ্যান্ড হোয়েন হি টুক ইট অফ গিফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, এবং যখন তিনি সেই ড্রাম সরিয়েছিলেন তখন দেখা গেল কি যে গিফ কিন্তু পুরোপুরি অদৃশ্য হয়ে গিয়েছে। এবার বিয়ে কোশ্চেন রয়েছে হোয়াট ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড, এখানে কেন ন্যারেটর তিনি ভেবেছিলেন যে তার সন্তান ভয় পেয়ে যাবে। হোয়েন দ্য শপম্যান পুট দ্য বিগ ড্রাম ওভার গিফ, যখন শপম্যানটি সেই বড় ড্রামটি গিফের উপর চাপিয়েছিল, দ্য ন্যারেটর থট দ্যাট দ্য ডার্কনেস ইনসাইড দ্য ড্রাম উড ফ্রাইটেন হিজ সন, তখন ন্যারেটর বা বর্ণনক উনি ভেবেছিলেন যে হয়তো ড্রামের মধ্যে যে অন্ধকার তার সন্তানকে ভয় পাইয়ে দেবে। এবার সিয়ে রয়েছে যে হোয়ার ডিড দ্য ন্যারেটর এগেন ফাইন্ড হিজ সন, অর্থাৎ ন্যারেটর তার সন্তানকে কোথায় আবার খুঁজে পেলেন। হি ফাউন্ড হিজ সন এগেন ইন রিজেন্ট স্ট্রিট স্ট্যান্ডিং এ ইয়ার্ড অ্যাওয়ে ফ্রম হিম, তিনি খুঁজে পেয়েছিলেন তার সন্তানকে আবার বা পুনরায় সেই রিজেন্ট স্ট্রিটেতে, যে কিনা তার থেকে মাত্র 1 গজ দূরত্বে দাঁড়িয়েছিল। দিয়ে রয়েছে যে হোয়াট ওয়াজ দ্য মেন্টাল স্টেট অফ দ্য ন্যারেটর, অর্থাৎ সেই বর্ণকের যে মানসিক অবস্থা কেমন ছিল। ফর এ সেকেন্ড, এক মুহূর্তের জন্য, দ্য ন্যারেটর ওয়াজ অ্যাট এ লস, অর্থাৎ ন্যারেটর বা বর্ণনক তিনি প্রচণ্ড হতভম্ব হয়ে গিয়েছিলেন। হি ওয়াজ এক্সট্রিমলি কনফিউজ, তিনি প্রচণ্ডভাবেই তিনি হতভম্ব হয়েছিলেন। অ্যাজ, কারণ কি না, হি ডিড নট ফাইন্ড দ্য শপ দেয়ার, তিনি সেই দোকানটিকে সেখানে খুঁজে পাননি বলে। হি কল্ড এ ক্যাব দ্যাট ওয়াজ অল হি কুড ডু, তখন তিনি কী করলেন, তিনি একটি ক্যাব বা তিনি ট্যাক্সি তিনি ডেকেছিলেন এবং এটা তিনি করতে পেরেছিলেন। এবার আমরা আমাদের টেক্সট থেকে যে অ্যাক্টিভিটি 8 রয়েছে তা আমরা সলভ করব। দেখো কী বলছে, বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, অর্থাৎ এখানে যে ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান রয়েছে সেগুলো তুমি অর্থাৎ উপযুক্ত আর্টিকেল দ্বারা তুমি পূর্ণ করো। তো আমরা জানি আর্টিকেল কোনগুলো না, এ, অ্যান এবং দি। তো ফার্স্ট যা এখানে বলা রয়েছে তা হচ্ছে যে লাস্ট উইক আই শ ড্যাশ ওয়ান ডে ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। তো এখানে ড্যাশটি রয়েছে ওয়ান ডে ম্যাচ এই কথাটির আগে। আমরা জানি কি যে যদি উচ্চারণটা ওয়া আসে, অর্থাৎ যদি কোনো ভাওয়েল সাউন্ডের উচ্চারণটা ওয়া বা ইউ আসে, সেক্ষেত্রে আমরা এ করি। অর্থাৎ দেখো এখানে কিন্তু ওয়ানের আগে ও আছে, এখানে ও একটি ভাওয়েল হওয়া সত্ত্বেও এখানে আগে এ বসছে। কেন এখানে এ বসছে, এখানে এ এই জন্য বসছে, এখানে ও থাকা সত্ত্বেও ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে উচ্চারণটা আসছে ওয়ার মতো, ডাব্লিউ এ ওয়া তার মতো, তাই এখানে এ বসবে। ঠিক একই রকমভাবে ধরো হয়তো দেওয়া রয়েছে যে ড্যাশ 1 রুপি নোট, তখন কি লিখবো, তখন লিখবো যে এ 1 রুপি নোট। হয়তো দেওয়া রয়েছে যে ড্যাশ 1 লেগড ম্যান, তখন লিখবো যে এ 1 লেগড ম্যান। আর ঠিক একই রকমভাবে ধরো বলা রয়েছে যে ড্যাশ ইউনিভার্সিটি, তখন হবে এ ইউনিভার্সিটি। কারণ কি, কারণ যখন উচ্চারণ করছি আমরা বলছি ইউ, ইউ আসছে না, তাহলে যদি উচ্চারণটা ইউ মতো আসে, অর্থাৎ ইউ হস্যই হস্য ইউ এরকম আসে, অর্থাৎ ওয়াই ইউ ইউ এমন আসে, তখন অবশ্যই আমরা আগে এ বসাবো। অর্থাৎ এখানে ইউ ভাওয়েল তার সত্ত্বেও শুধু সাউন্ডটা এখানে আসছে বলে ইউ বলে, তাই আমরা এ করব। একই রকমভাবে আরও হয় যে ড্যাশ ইউনিয়ন, উত্তর হবে এ ইউনিয়ন। এবার আসছি আমার পরেরটাতে, দেয়ার ইজ ড্যাশ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট। দেখো একটু আগে বললাম আমরা উচ্চারণ কী আসছে, উচ্চারণটা আসছে যে ইউনিভার্সিটি, ইউ আসছে, তাহলে ওয়াই ইউ, এই ইউ উচ্চারণটা এলে আমরা আগে অবশ্যই এখানে এ বসাবো। পরে আছে দেখো সিএতে যে ব্রুটাস ইজ ড্যাশ অনারেবল ম্যান, যখন বলছে যে অনারেবল
লক্ষ্য করে দেখো এখানে কিন্তু এইচটা সাইলেন্ট রয়েছে এবং উচ্চারণটা কেমন আসছে? উচ্চারণ আসছে ও এর মতো, তাই না? তাহলে কী করবো আমরা? এখানে অবশ্যই আমরা অ্যান করব, অর্থাৎ উত্তরটা হবে যে অ্যান অনারেবল ম্যান, বা এরকম আসতে পারে যে ড্যাশ অনেস্ট ম্যান। তখন কি লিখব? তখনও লিখব যে অ্যান অনেস্ট ম্যান, কারণ কি সেখানে এইচটা সাইলেন্ট থাকছে এবং উচ্চারণটা আসছে ও এর মতো। পরে আসছে আমাদের যে সি অ্যারাইভড ড্যাশ আওয়ার লেট। আওয়ার দেখো উচ্চারণ কি এখানে আসছে? আওয়ার। আমরা কিন্তু বলছি না হাওয়ার, আমরা বলছি আওয়ার। এখানে কিন্তু এইচটা আবার সাইলেন্ট, তাই এখানে হবে আমাদের অ্যান আওয়ার লেট। পরে আসছে আমরা অ্যাক্টিভিটি 9A-তে। এখানে বলা রয়েছে যে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচের এখানে দেওয়া এই শব্দগুলিকে তুমি ব্যবহার করে তুমি মিনিংফুল বাক্য তুমি করো। তো প্রথমে হচ্ছে প্রিভেন্ট, আমরা বলতে পারি যে আই প্রিভেন্ট হিম, আই প্রিভেন্ট হিম, তাকে আমি বাধা দিলাম, টু ডু দ্য ওয়ার্ক, ওই কাজটি করার জন্য। তাহলে আই প্রিভেন্ট হিম টু ডু দ্য ওয়ার্ক। পরে আছে ডিসঅ্যাপিয়ার্ড, মানে অদৃশ্য হয়ে গিয়েছিল। তাই আমি বলতে পারি যে দ্য ম্যাজিশিয়ান disappeared the girl with his magic, অর্থাৎ তার ম্যাজিকের দ্বারা, জাদুর দ্বারা। এখানে ম্যাজিশিয়ান কী করলো না, মেয়েটিকে অদৃশ্য করে দিয়েছিল। পরে যে স্টেয়ার্ড, মানে কি তাকানো। একে বলতে পারি আমরা যে হি স্টেয়ার্ড অ্যাট মি, হি স্টেয়ার্ড, STARED, হি স্টেয়ার্ড অ্যাট মি, সে আমার দিকে তাকিয়েছিল। পরে রয়েছে পার্সেল, আমি বলবো যে দ্য ডেলিভারি বয় গিভস মি এ পার্সেল। তাহলে দ্য ডেলিভারি বয় gives me a parcel, gives me a parcel। পরে চলে আসছে আমরা আমাদের অ্যাক্টিভিটি 9B-তে। এখানে বলা রয়েছে যে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর সিমিলার ইন মিনিং টু দ্য ফলোয়িং, অর্থাৎ তোমাদেরকে পাঠ্য থেকে কিছু ওয়ার্ড খুঁজতে হবে যার কিন্তু অর্থটা এই একই রকম হবে। অর্থাৎ এই ফ্রাইটেন কথার অর্থ তোমরা বইয়ে পাবে স্কেয়ার্ড বলে, তাহলে ফ্রাইটেন হবে স্কেয়ার্ড, মানে ভয় পেয়েছিল। তাহলে ফ্রাইটেন যা অর্থ, স্কেয়ারও একই অর্থ। পরে আছে যে অ্যাট এ পার্টিকুলার মোমেন্ট, এটা বলতে পারি আমরা ইনস্ট্যান্ট, INSTANT, একটি নির্দিষ্ট মুহূর্ত, তা হচ্ছে ইনস্ট্যান্ট। পরে আছে শোয়িং, শোয়িং হবে ডিসপ্লেইং, DISPLAYING, ডিসপ্লেইং, দেখানো। আর লাস্ট রয়েছে রিলেটিং টু মাইন্ড, অর্থাৎ যা সম্পর্কিত মনের সঙ্গে, তা হবে মেন্টাল, MENTAL, যা কিন্তু আমাদের পাঠ্য বইতে দেওয়া রয়েছে। তাহলে এই ছিল আমাদের দ্য শপ দ্যাট নেভার ওয়াজ পার্ট 3 থেকে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং এর পাশাপাশি বলে রাখি যে আমাদের এই লেসন 4 থেকে বা বিভিন্ন লেসন থেকে বিভিন্ন ভিডিও, নোটস বা MCQ সেট সলভ করার জন্য তোমরা অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট LRNR.in। ধন্যবাদ।